না, হয়তো এতটা। শেষে বুক পর্যন্ত নামালো হাত। নাকি এতটা? এক মুহূর্ত থেমে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো আরশান। আয়নার ভেতরে মানুষটা গম্ভীর, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা ভাসছে। নিজের এই অদ্ভুত আচরণে সে হালকা হাসল বটে, কিন্তু হাসির আড়ালে একটা গভীর কৌতূহল লুকানো। 10 বছর পর সাজ দেখতে কেমন হয়েছে, তার জীবন কেমন এখন? সে কি এখনো মনে রেখেছে তাকে? হয়তো রেখেছে, অথবা হয়তো নয়। গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজা লক করলো আরশান। গ্যারেজে ঢুকে কালো রঙের চকচকে গাড়ির দরজা খুলে বসে পড়ল সিটে। গাড়ি ধীরে ধীরে গ্যারেজ থেকে বের হয়ে মূল রাস্তায় উঠল। সামনের দিকে নির্ভানদের বাড়ির সামনে গাড়িটা থামালো সে। তারপর গাড়ির গ্লাস নামিয়ে দিল। সামনে তাকিয়ে দেখলো দরজা ফট করে খুলে গেছে। নির্ভানের মা হাতে একখানা জুতো নিয়ে নির্ভানের পেছনে তেড়ে আসছেন। নির্ভানের হাতে তখনও আধ খাওয়া পাউরুটি, মুখে অপরাধীর মতো ভয়ের তো চাহনি, আর পা তো বিদ্যুৎ গতিতে চলছে। নির্ভান দৌড়ে সরাসরি আরশানের গাড়ির দিকে এলো। এখন এটাই তার নিরাপদ আশ্রয়। দরজা খুলে এক লাফে বসে পড়ল সিটে। হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চল। জায়রান আসবে, ওর জন্য অপেক্ষা করবি না? নির্ভান পেছনে তাকিয়ে নিশ্চিত করলো যে তার মা এখনো বাইরে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। তারপর সে গম্ভীর মুখে বলল, আরে ও পরে আসবে না, আগে আমার জীবন বাঁচানো ফরজ, তুই তাড়াতাড়ি চল। আরশান হাসি চেপে গিয়ার বদলালো। সকালে নরম আলো ঘরের ভেতর ঢুকে পড়ছিল পাতলা সাদা পর্দা ভেদ করে। টেবিলের উপর রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে এলিশা হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করলো। চোখ কচলাতে কচলাতে আবারও নরম চাদরের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাথার ভেতর ভাবনা, আরো 5 মিনিট ঘুমাই, তারপর উঠব। কিন্তু 5 মিনিট মুহূর্তে 1 ঘন্টায় বদলে গেল। দ্বিতীয়বার চোখ খুলতে সে হকচকিয়ে উঠে বসল। দেওয়াল ঘড়ির কাঁটা দেখে বুক ধক করে উঠল, দেরি হয়ে যাচ্ছে। ফটাফট চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টেনে টেনে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুতে ধুতে মনে মনে নিজেকেই বকতে লাগলো, এলিসা, তুই কোনোদিনও সময় মতো উঠবি না, এটা নিশ্চিত। ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো। ওর কাঠবিড়াল ছোট্ট বাদামি রঙের, নাম নুটি, বারান্দার রেলিংয়ে বসে লেজ দুলিয়ে তাকিয়ে আছে। এলিশা হাত বাড়িয়ে নুটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। নুটি কিচকিচ করে যেন অভিমান জানালো, এত দেরি করে উঠলি? এলিশা নিচে নামতেই বাসার ঘরে সোফায় বসে থাকা পরিচিত এক মুখ চোখে পড়ল। মিরাব এলিশার মামাতো বোন, তবে সম্পর্কটা অনেক গভীর, আপন বোনের মতোই। গায়ের ওপর হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। এসে গেছে চুন্নি। এলিশা ভেংচি কাটল। মিরাব তাকিয়ে আছে, বলল, ভেঙচি কাটিস না, বুঝবি পরে। এলিশা কাজ ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করলো। মা, আমি যাচ্ছি। তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সোফি, হাতের সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট, চোখে মুখে উদ্বেগ। খেয়ে যাবি তো? এলিশা তাড়াহুড়ো করে মাথা নাড়ল। খেতে পারবো না মা, দেরি হয়ে যাবে ইউনিভার্সিটিতে যেতে। কিন্তু সোফি কি আর এত সহজে ছাড়বেন? মুখে গাম্ভীর্য এনে বললেন, না 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 না, কিছু না খেয়ে বের হতে দেব না। সকালবেলা খালি পেটে রাস্তায় বের হওয়া ভালো না। এলিশা নিরুপায় হয়ে সোফার ধারে বসে তাড়াতাড়ি স্যান্ডউইচ মুখে পুরে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, তবুও মায়ের তৃপ্তি, মেয়েকে অন্তত কিছু খাইয়ে বের করতে পারলেন। বাড়ির বাইরে বের হয়ে এলিশা দেখল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির, মিরাবের বড় ভাই। এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে, চোখে সানগ্লাস। এলিশা দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো ভাইয়া, অনেক লেট হয়ে গেছে। সামির ভ্রু উঁচু করে বলল, তুই প্রতিদিনই দেরি করিস, নতুন কিছু না। এলিশা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, কি করব, ঘুম যে আমায় ছাড়ে না। সামির হেসে মাথা নাড়ল, গাড়ির দরজা খুলে দিল। দুজনেই গাড়িতে উঠে পড়ল। লাইব্রেরির ভেতর নীরবতা, কেবল পাতাগুলো উল্টানোর মৃদু শব্দ, মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বড় বড় বইয়ের তাকগুলো চারদিক ঘিরে রেখেছে, আর কোণে জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলো কণাগুলো ঝিলমিল করাচ্ছিল। এলিশা কোণের টেবিলে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু চোখ বইয়ের অক্ষরে নয়, মনের ভেতরে আরেকটা গল্প চলছিল। হঠাৎ সে মাথা নিচু করে লাজুক হাসি দিয়ে ফিসফিস করে বলল, ইয়ে লড়কা হায় আল্লাহ, বলে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে, যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায়। তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গে ভ্রুকুচকে তাকালো। এত শরম পাচ্ছিস কেন তুই?
হারশান ভাইয়া কি স্বপ্নে তোকে কিস করেছে? এলিশা গলা নামিয়ে বলল। মেহুল, তোর উল্টাপাল্টা ভাবনা বাদ দে প্লিজ। মেহুল একটু হেসে চেয়ারে হেলান দিল। উল্টা পাল্টা ভাবনা নাকি? তাহলে তুই এভাবে লাল নীল হয়ে যাচ্ছিস কেন? বই পড়ছিস নাকি দিবা স্বপ্ন দেখছিস? এলিশা হালকা চেপে রাখা হাসি নিয়ে চোখ নামিয়ে বলল। আসলে সরি আরশান ভাই, মানে তার কথা ভাবলেই আমার গাল লাল হয়ে যায়, কি করব আমি? মেহুল ঠোঁট কামড়ে হাসি চেপে বলল। এলিশা, কি? তুই কি একটু বেশি করছিস না? এলিশা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল। না রে, সত্যি বলছি। মেহুল কপাল কুঁচকে আরো কৌতূহলী হলো। তা আজকে স্বপ্নে কি দেখেছিস? এলিশা তার কথা কেটে দিয়ে হঠাৎ ফিসফিস করে বলল। জানিস উনি আমাকে চড় মেরেছে। মেহুল বিস্মিত হয়ে চেয়ারের সামনে ঝুঁকল। কি? হ্যাঁ, সম্ভবত আমাদের প্রথম দেখাই উনি আমাকে চড় মারবেন। মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে ফেলল। ভালো করে স্ক্রিন কেয়ার করিস, চরের দাগটা যেন আমি দেখতে পাই। এলিশা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিয়েছে। তুই আমার বন্ধু না। মেহুল হেসে বই বন্ধ করে বলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আর বলবো না। এলিশা মুচকি হেসে আবারও বইয়ের দিকে তাকালো, কিন্তু পাতার অক্ষরগুলো আবারও ঝাপসা হয়ে গেল। মনের ভেতর তখনও আরশানের ঝাপসা মুখ ভাসছে। চোখের পাতা ভারী হয়ে এলো। তারপরে মনটা অদ্ভুতভাবে ভার হয়ে গেল তার। 10 বছর, হ্যাঁ পুরো 10 বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি। সময়টা এত লম্বা হয়ে গেছে যে তার মুখটা এখন মনে পড়ার কথা নয়। তবুও কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে। যতই চেষ্টা করুক স্পষ্ট করে মনে পড়তে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না, সব ধোয়ার মধ্যে মিলিয়ে যায়। কিন্তু একটা জিনিস আজও হারায়নি, চেন, যেটা আরশান তাকে দিয়েছিল অনেক বছর আগে। চেনটা আঙুলে পেঁচাতে পেঁচাতে অনুভব করলো সময় যতই কেটে যাক না কেন কিছু স্মৃতি হৃদয়ের ভেতর ঠিকই জায়গা করে নেয়। আরশানের দেওয়া এই ছোট্ট উপহারটায় তার কাছে সেই অদেখা ভুলে যাওয়া মুখের সঙ্গে একমাত্র টিকে থাকা সেতু। লাইব্রেরির ভেতরে দুপুরে নীরবতা, জানলা দিয়ে ছড়িয়ে পড়া রোদ এক একটা বইয়ের মলাটে সোনালি আভা ফেলেছে। শেলফের গায়ে গায়ে সাজানো মোটা পাতলা রঙিন ফ্যাকাশে কত বই, কোনোটা যে 100 বছরের পুরনো, কোনোটা আবার একেবারে নতুন। এই নীরবতার মাঝে মেহুলের চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে এলিশা কি যেন করছে। এই মেয়ে এত মন দিয়ে শেলফের সামনে দাঁড়িয়ে হাত নাচাচ্ছে যে মনে হচ্ছে বইয়ের সাথেই কথা বলছে। মেহুল ভ্রু কুঁচকালো, ধীরে ধীরে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল। এই তুই কি করছিস? এলিশা হঠাৎ ঘুরে তাকালো, চোখে দুষ্টুমির ঝিলি। আমি দেখছি আরশান ভাইয়া কতটুকু লম্বা হয়েছে। এ কথা বলে সে এক হাত মাথার উপরে তুলল। এতটুকু? মুহূর্তের মধ্যে তার মুখে এক চিলতে হাসি ফুটল। তারপর আবার সে হাতটা আরো উঁচু করলো, গলা টেনে বলল। না না, এর চেয়ে আর একটু, এতটুকু। মেহুলের ধৈর্য ফুরিয়ে গেল, তার কণ্ঠে বিরক্তি ভরে উঠল। তোর সব বন্ধ করে এলি। এলিশা বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো শেলফের উপর ঠেস দিয়ে বলল। আমাকে কি ওনার সাথে বানাবে? মেহুল অবাক হয়ে বলল। এসব কি কথা বলছিস? কেন মানাবে না? পরীর মতো মেয়েটা, এত লক্ষ্মী মেয়ে, আর তুই বলছিস মানাবে না? আর এসব কথা বলবি না, বলে দিলাম। এলিশা মাথা নাড়ল। মেহুল বলল। আচ্ছা চল বাইরে বেরিয়ে যাই, অনেক বইয়ের গন্ধ খেয়ে ফুসফুস ভারী হয়ে যাচ্ছে। এলিশা হেসে মাথা নেড়ে বলল। চল। দুজনেই ধীরে ধীরে লাইব্রেরির শান্ত পরিবেশ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। চোখ কুচকে কয়েক পা হাঁটতেই সামনে খোলা মাঠটা দেখা গেল। হালকা বাতাস বইছে, কিন্তু মাঠের মাঝখানে শান্তির লেশ মাত্র নেই, কারণ ওদের ক্লাসমেট এরিক এক ছেলেকে ধরে ধাক্কা দিচ্ছে, আর ছেলেটা বাঁচার জন্য হাত তুলে কিছু বলার চেষ্টা করছে। এরিকের চোখ মুখ লাল, শার্টের কলার টেনে ধরা, আর মুখে সেই চেনা রাগী ভাব। তার কাছে সে যা করছে সেটাই যেন একমাত্র সঠিক কাজ। মেহুল এক মুহূর্ত দাঁড়িয়ে দেখে ভ্রু উঁচু করলো, তারপর হালকা গলায় বলল। হাফ লেডিসটার আসলে মাথার তার ছিঁড়া। মেহুলের কথায় এলিশা মুখ টিপে হাসল। এরিক অবশ্য ওদের উপস্থিতি খেয়ালই করলো না। সে পুরো মনোযোগ দিয়ে ছেলেটাকে নিজের গন্তব্য বোঝানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একটা ছেলে আসলো এলিশার কাছে। ছেলেটা হাতে ভাঁজ করা কাগজ, কথা না বাড়িয়ে সে কাগজটা এগিয়ে দিল। এলিশা আব্রু কুঁচকে কাগজটা হাতে নিল। এগুলো মানে কি? কে দিয়েছে?
ছেলেটা কোনো কথা না বলে হাত তুলে ইশারা করলো। সামনের দিকে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে দেখিয়ে দিল। এলিশা চোখ সরু করে তাকালো। ওই ছেলেটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কেমন লাজুক। এলিশা বিরক্ত মুখে নিঃশ্বাস ছাড়ল। আবার এই ছেলেটা? মেহুল তখনই এগিয়ে এসে এলিশার হাত থেকে কাগজটা টেনে নিল। এই হাফ লেডিস টু কি দিল? নতুন মার্কেটিং নাকি? এলিশা কাঁধ ঝাঁকিয়ে বলল। আমি কি জানি, তুই খুলে দেখ। মেহুল হাসি চেপে কাগজটা খুলে পড়া শুরু করলো। তুমি আমি মিলে হবে ঝালমুড়ি। তুমি না বললে আমি খাবো গরুর ভুড়ি। তুমি আমার চায়ের বিস্কুট, না বললে করব হার্ট ব্রেকের শ্যুট। তুমি যদি বলো হ্যাঁ, আমি দেব মিষ্টি, না বললে আমি হব দুঃখের ফটোকপি। শেষ লাইন পড়া শেষ হতে মেহুল পেট ধরে হেসে উঠল। সিরিয়াসলি, এটা লাভ লেটার? কবি সাহেবের তো ডাব্বা ছাপানো দরকার। এলিশা এক হাতে কপাল চাপড়ে বিরক্ত স্বরে বলল। হায় আল্লাহ, এগুলো কি কোনোদিনও বন্ধ হবে না? ওরা হাসতে হাসতে আর লেটা নিয়ে মজা করতে করতে মাঠের পাশে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম যাওয়ার পরে এলিশার চোখে পড়ল গেটের বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির। মেহুলও সামিরকে দেখে মুখ বাঁকালো। নে, শুধু এই বান্দরেরই আশা বাকি ছিল। এলিশা গভীর নিঃশ্বাস ফেলল, চোখ সরু করে বলল। আজকে আমি যাব না। মেহুল ভ্রু তুলল। কেন? ভাইয়া তো প্রতিদিন তোকে নিয়ে যায়। এলিশা চটপট ফিসফিস করে বলল। চল কোথাও ঘুরে আসি, আজকে যেতে ইচ্ছে করছে না। মেহুল অবাক হয়ে বলল। তুই কি পাগল নাকি? তোর মা যদি পরে জানতে পারে? এলিশা দুষ্টু হাসি দিয়ে তার হাত ধরল। তখন সামলাবো, তুই এখন চুপ করে আমার সাথে আয়। ওরা দুজনে চারপাশে তাকিয়ে নিল। সামির ফোনে এতটাই ডুবে যে ওদের দিকে নজরই পড়ল না। এই সুযোগে এলিশা মেহুলকে টেনে একপাশে সরু গলি দিয়ে হাঁটা দিল। পেছনে ফিরে একবার দেখল সামির এখনো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতেই পারল না ওরা যে উধাও হয়ে গেছে। গলি দিয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতে দুজন এসে পড়ল চেরি ব্লসমের পথের কাছে। হালকা গোলাপি আর সাদা রঙের ফুলগুলো যেন আকাশ থেকে মেঘের টুকরো নেমে এসেছে। গাছের ডালে ডালে ঝুলে আছে অসংখ্য নরম পাপড়ি। বাতাস বইলে পাপড়িগুলো আলতো করে ঝরে পড়ছে। মেহুল ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে লাগলো, আর এলিশা মাথা উঁচু করে আকাশ ছোঁয়া ফুলের দিকে তাকিয়ে রইল। দুজনে একটু হাসি ঠাট্টা করে ফুলের নিচে হাঁটাহাঁটি করলো, কিছু সেলফিও তুললো। কিছুক্ষণ পর মেহুল ফোনে একটা কল পেল। আমি যাচ্ছি, ফোন এসেছে, তুই চলে যাস। এলিশা হেসে মাথা নেড়ে বলল। যা, আমি তাহলে বাসে করেই বাড়ি চলে যাব। মেহুল বিদায় জানিয়ে চলে গেল, আর এলিশা একা দাঁড়িয়ে থাকলো চেরি ব্লসমের পথে। কয়েক মুহূর্ত চুপচাপ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ উপভোগ করলো। তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। হঠাৎ দূরে চোখে পড়লো বাসটা চলে যাচ্ছে। তো না না, এভাবে মিস করা যাবে না। এলিশা হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর যেতেই বুঝলো হাঁটা দিয়ে আর হবে না, পুরো দৌড়াতে হবে। দৌড় শুরু করতে ঠান্ডা বাতাস চুল উড়িয়ে দিল। তার চুল পুরোপুরি কালো না, সূর্যের আলোয় কিছুটা লালচে আভা বেরিয়ে আসে। দৌড়ানোর কারণে গাল লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে। ওরে হতচ্ছাড়া, আমারে নিয়ে যা। এলিশা চিৎকার করে বলল। এই বিদেশের মাটিতে বাংলার শব্দ হঠাৎ কানে ধাক্কা দিল বাতাসের ভেতর দাঁড়িয়ে থাকা আরশানের। সে মাথা ঘুরিয়ে তাকালো। কাছের জানালার ওপারে দেখলো একটা মেয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। তার চুল বাতাসে উড়ছে, কোটের ফাঁক দিয়ে স্কার্ফ দেখা যাচ্ছে। তুলতুলে গাল দুটো কেমন লাল হয়ে গেছে, ঠোঁট কামড়ে যেন হাওয়া গিলতে গিলতে এগিয়ে আসছে। দরজাটা প্রায় বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু আরশান দ্রুত উঠে দাঁড়ালো। এক হাত দিয়ে দরজার পাশে ধরে রাখলো, আর অন্য হাতটা সামনে বাড়িয়ে বলল, হাতটা ধরো। এলিশা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে সেই হাতটা ধরা পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নেমে এলো। কারো অপরিচিত হলেও সে মুহূর্তে তার মনে ভরসা এলো। অপরিচিত এক ছেলে এমনভাবে ধরছে যেন সে এক মুহূর্তের জন্য হাত ফসকে যাবে না। এলিশা ছেলেটার হাত ধরল। ঠান্ডায় জমে যাওয়া আঙ্গুলে হালকা উষ্ণতা পেল। আরশান এক টানে তাকে ভেতরে টেনে নিল। দরজাটা তাদের পেছনে ঠাস করে বন্ধ হয়ে গেল। এলিশা নিঃশ্বাস নিতে নিতে তাকালো সামনে ছেলেটার দিকে। গভীর চোয়াল, বাদামি চোখগুলো কেমন শান্ত। থ্যাঙ্কস। নিঃশ্বাস সামলে এলিশা বলল। আরশান কিছু বলল না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে রইল। চোখে কোনো বিরক্তি নেই, আবার উষ্ণতাও নেই, শুধু মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব।
এলিশা বুঝে উঠতে পারল না ছেলেটা রাগী নাকি চুপচাপ স্বভাবের। মুহূর্তে দ্বিধায় মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এলিশা আর সাজ একই। আপনাদের সুবিধার জন্য এলিশাকে সাজ বলে উল্লেখ করা হয়েছে। বাসের ভেতরটা শান্ত, কোথাও মোবাইলের আলো, কেউ বা হেডফোন কানে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে, আবার কেউ গভীর ঘুমিয়ে হেলান দিয়ে বসে আছে সিটে। জানলার বাইরে ঝাপসা আলোয় ভেসে যাচ্ছে বড় বড় বিল্ডিং আর গাড়ির ভিড়। সাজ আর আরশান দুজনেই দাঁড়িয়ে আছে। তখন হঠাৎই সামনে থেকে ধাক্কা লাগে। ভিড়ের চাপে সাজ পুরোপুরি ভারসাম্য হারিয়ে সরাসরি গিয়ে পড়লো আরশানের বুকের ওপর। সাজের চুলের ঘ্রাণে এক ঝটকায় ভরে উঠল আরশানের নিঃশ্বাস। সাজও চমকে উঠল, নিজের অবস্থাটা বুঝিয়ে দ্রুত সরে দাঁড়ালো। আরশানের ভ্রু কুঁচকে গেল, মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সাজ কুণ্ঠিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আরশানের বুকে সাদা শার্টে লালচে দাগ লেগে আছে। কাছে তাকিয়ে বুঝলো ওটা আসলে তার লিপস্টিকের দাগ। সাজের বুক ধরফর করতে লাগলো। লজ্জা, অস্বস্তি আর অপরাধ বোধে মিলে কি করবে বুঝে উঠতে পারলো না। দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ছোট রুমাল বের করলো। সরি, আমি ইচ্ছে করে করিনি। সে কাপা হাতে রুমাল দিয়ে শার্টটা মুছতে গেল, কিন্তু মুহূর্তে আরশানের শক্ত হাত তার কবজি চেপে ধরলো। গলায় বিরক্তি ভরা কণ্ঠ ভেসে এলো, লাগবে না। সাজ হকচকিয়ে গেল, তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল। বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছে করে করিনি। আরশানের ঠোঁট শক্ত হয়ে গেল। মাথার ভেতর বারবার একটাই কথা বাজছিল, কেন যে আজকে এই বাসে উঠতে এলো। বললাম না লাগবে না। সাজ নিঃশব্দে হাত সরিয়ে নিল। মুখটা লাল হয়ে উঠল লজ্জা আর অস্বস্তিতে। বাস তখনও তার নিয়মিত চলছিল, কিন্তু দুজনের মাঝে নীরবতা আরো ভারী হয়ে উঠল। সাজ মাথা নিচু করে রুমালটা আবারও ব্যাগে ভাঁজ করে রাখলো। বাইরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু নিজের মনের ভেতরের অস্থিরতা আড়াল করতে পারছিল না। আরশান তখন ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করলো। তারপর বিরক্ত মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। ওপরের হ্যান্ডেল ধরতে হাত বাড়ালো, ঠিক তখন বাসটা হঠাৎ একটা বড় ঝাঁকুনি খেলো। ভিড়ের চাপে সে ভারসাম্য হারিয়ে তার হাত গিয়ে লাগলো সোজা সাজের গালে। ঠাস করে হালকা শব্দ হলো। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল, চোখে মুখে বিস্ময় আর অস্বস্তি। আপনি চর মারলেন আমায়? কথাটা শোনার পর চারপাশে যাত্রীরা একসাথে ঘুরে তাকালো। কানে কানে গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুজন লোক দাঁড়িয়ে এগিয়ে এলো আরশানের দিকে। এরপর গম্ভীর মুখে বলল, তুই মেয়েটাকে মারলে কেন? শরীরে এত তেজ। আরেকজনও চোখ রাঙালো। মেয়েদের উপর হাত তোলা, তাই না? দাঁড়া, আজকে শিক্ষা দিই। আরশান হালকা চোখ কুঁচকে তাদের দিকে তাকালো, মুখে বিরক্তি ফুটে উঠল। আমি মারিনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কিন্তু তাতে কি? আশেপাশের কয়েকজন আবার হাসাহাসি শুরু করলো। এখন আবার ভালো ছেলে সাজছ, দেখো পুলিশ ডাকবো নাকি? পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। মানুষজন ফিসফিস করছে, কেউ আবার মোবাইল তুলে ভিডিও করতে চাইছে। আরশান গভীর একটা নিঃশ্বাস ফেল। মনে মনে নিজেকেই দোষ দিল, কেন যে আজ পাবলিক বাসে উঠতে হলো। একটার পর একটা ঝামেলা হচ্ছে। যদি আগে জানতো এমন ঝামেলা হবে তাহলে হাঁটতেও রাজি ছিল। তারপর ঠান্ডা স্বরে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি কি করব না করব এটা তোকে বলে করতে হবে? তখন সবাই একসাথে তাকালো সাজের দিকে। যে ছেলেটা একটু আগে ঝাঁপিয়ে পড়েছিল সে চোখ কুঁচকে বলল, গার্লফ্রেন্ড? আরশান ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তার শার্টের বুকের দিকটা দেখালো। সাদা কাপড়ে স্পষ্ট লিপস্টিকের দাগ। প্রমাণ চাইলে দেখ। সাজ স্তব্ধ হয়ে গেল, বিস্ময়ে চোখ দুটো গোল হয়ে গেল। বলে কি এ লোক? গার্লফ্রেন্ড? ওকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললো? সে তো জীবনে কোনো দিনও এই লোকটাকে দেখেনি। কি অবলীলায়, কি দৃঢ়তার সাথে লোকটা বলে দিল সে নাকি তার গার্লফ্রেন্ড। সে কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটা কতটা ঠান্ডা মাথায় মুহূর্তে পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে দিল। সাজ দাঁত চেপে বলল, আপনি মিথ্যে কেন বললেন? আরশান এবার সাজের দিকে তাকালো। রাগে মুখটা ফুলে আছে সাজের। সে সামান্য ঝুঁকে এলো, এতটাই কাছে যে সাজের কানে গরম নিঃশ্বাস এসে লাগলো। তোমার জন্য আমি ঝামেলায় পড়বো, সেটাকে আমি বসে বসে দেখবো? ভুলে যাও না, এটা তোমার জন্য হয়েছে। তাই চুপচাপ মেনে নাও, নাহলে সোজা এখান থেকে ফেলে দেবো। মাইন্ডেড? সাজ বিড়বিড় করে বলল। নির্লজ্জ লোক। রাগে ফুঁসতে ফুঁসতে সাজ তাকিয়ে রইল ওর দিকে। বুকের ভেতরটা দপদপ করছে। মনে হচ্ছিল যদি পারতো এখানেই মানুষটার মুখে চড় কষাতো। তখন বাসটা হালকা ব্রেক কষতেই থামলো।
মুহূর্তের মধ্যে যাত্রীরা ধাক্কাধাক্কি করে নামতে শুরু করলো। সাজ দ্রুত ভিড় ঠেলে নেমে গেল। তার ভ্রু কুঁচকে আছে, চোখে এখনো রাগ জমে আছে। ঠোঁট কামড়ে হাঁটতে হাঁটতে সে নিজের পথে চলে গেল। আরশানও নামলো, কিন্তু ওর ভঙ্গিতে সেই আগের মতোই নির্বিকার ভাব। সামনের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। একবারও চোখ ঘুরিয়ে দেখলো না আশেপাশে কে আছে। দুজন দুদিকে এগিয়ে গেল। সাজ ডানে মোড় নিল, আরশান বাঁদিকে। পেছনে ফিরে কেউ কাউকে আর দেখলো না। আরশান বিরক্ত মুখে অফিসে ঢুকলো। জরুরি একটা ফাইলও ঘরে থেকে গিয়েছিল, সেটাই আনতে গিয়ে বাসে উঠতে বাধ্য হয়েছিল। অথচ বাসের সেই ঘটনাটা তার মেজাজ আরো খারাপ করে দিল। অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো নির্ভান আর জায়রান দুজন আরাম করে বসে আছে। টেবিলে কফি, ল্যাপটপ খোলা। নির্ভান আরশানের দিকে চোখ কুঁচকে ওর শার্টের দিকে তাকালো। ওহ শালা, তুই তলে তলে টেম্পো চালাস, অথচ আমাদের কিছু বলিস না। আরশান চোখ ঘুরালো, বিরক্ত হয়ে বলল, চুপ কর তো, মাথা খারাপ করিস না। জায়রান শার্টের বুকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই দাগটা কি রে শান? ফুলে আছিস কেন? কার সাথে প্রেম করছিস? বল, আমরা কিন্তু তোর পুরনো বন্ধু। লুকানো প্রেমের গল্প জানার অধিকার আমাদের আছে। আরশান কফির কাপে চোখ রাখলো। ঠোঁটে এক চিলতে বিরক্তি মেশানো হাসি এঁকে ধীরে বলল, যদি প্রেমই করতাম এতদিনে 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। নির্ভান আর জায়রান দুজনেই একসাথে হেসে উঠল। মিথ্যে বলিস না শান, ওই লিপস্টিকের দাগটা কিভাবে এলো তাহলে? আরশান ঠোঁট কামড়ে চুপ রইল কিছুক্ষণ। মনে পড়ল বাসের সেই মেয়েটার মুখ, তার চোখে রাগ, ঠোঁটে চাপা প্রতিবাদ। মুহূর্তের জন্য মুখটা ভেসে উঠতেই মাথা আরো গরম হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, আজব একটা ঝামেলায় পড়েছিলাম, ব্যাস। জায়রান ভ্রু তুলল। ঝামেলা মানে? মেয়ে জড়িত? আরশান কটমট করে তাকালো ওদের দিকে। একটা দাগ দেখে এত তদন্ত শুরু করেছিস কেন? আরশান বিরক্ত মুখে চেয়ার টেনে বসলো। ল্যাপটপের দিকে চোখ রাখলেও মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছে বাসের ঝামেলাটা। শার্টের বুকের কাছে দাগটা আরো অস্থির করে তুলছে। নির্ভান এবার পাশ থেকে খোঁচা দিল। শান, এত সিরিয়াস কেন? আরশান চোখ পাকালো। কফির কাপটা জোরে টেবিলে নামিয়ে রেখে বলল, আমাকে একটা শার্ট এনে দে, আমার জন্য হয়তো মিটিংটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জায়রান চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। ওরে বাবা, তোর এত তাড়াহুড়া? দাগটা ঢাকতে নাকি এত চিন্তা? আরশান দাঁড়িয়ে গেল। এবার কণ্ঠে ধৈর্যহীনতা স্পষ্ট। জায়রান, আমি সিরিয়াস। আমার কেবিন থেকে নতুন একটা শার্ট এনে দে, এই অবস্থা আমি ক্লায়েন্ট মিটিংয়ে যেতে পারবো না। এখন বুঝি কেবিন থেকে শার্ট এনে উদ্ধার করতে হবে? আরশান গম্ভীর চোখে তাকালো। তার দৃষ্টি তীক্ষ্ণ, যে মুহূর্তেই চুপ হয়ে গেল। জায়রান এবার শান্ত গলায় বলল, ঠিক আছে, তোর কেবিনে গিয়ে শার্ট নিয়ে আসছি। কিন্তু শান, সিরিয়াসলি বলতো ব্যাপারটা আসলে কি? বলেছি তো একটা ঝামেলা আছে, ব্যাস, বাড়তি কিছু না। নির্ভান তখন বলল, এই তুই ভুলে গেছিস মনে হয়, ওর বেবি বউ আছে তো। নির্ভানের কথা শুনে আরশানের হাত একদম থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। চোখের সামনে ভেসে উঠল ছোট্ট একটা মুখ। এখন কেমন আছে? চোখ নামিয়ে বড় কাচের গ্লাসের দিকে তাকিয়ে রইল আরশান। গ্লাসের স্বচ্ছ জলে নিজের মুখের ক্লান্ত প্রতিচ্ছবি দেখল। ঠোঁট নড়ল আস্তে আস্তে। ওকে স্পর্শের চাইতে এক নজর দেখার তৃষ্ণায় আমার মন বেশি ব্যাকুল করে তোলে। অফিসের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। নির্ভান আর জায়রান দুজনেই একে অপরের দিকে তাকালো। আরশানের চোখের সেই গভীর শূন্যতা ওরা নতুন নয়, অনেকবারই দেখেছে। জায়রান মৃদু গলায় বলল, কেন বলতে গেলে? জানিস তো, এটা ভাবতে গেলে ওর মুড অফ হয়ে থাকে। পরিস্থিতি হালকা করতে জায়রান কাঁধে হাত রেখে বলল, চল শান, মিটিংটা শেষ করতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। আরশান ধীরে নিঃশ্বাস ফেলল। চল। সাজ রাস্তা ধরে হাঁটছে। বাস থেকে নামার পর মন খারাপটা কেটে যায়নি, তাই চোখে মুখে এখনো অস্থিরতা। হঠাৎ সামনের খোলা জায়গায় কয়েকটা ছোট্ট বাচ্চাকে খেলতে দেখে থেমে গেল। বাচ্চারা গোল হয়ে বসে মার্বেল খেলছে, কেউ বা আবার লাফঝাপ করছে। সাজ হালকা হাসলো। কিছুক্ষণ তাদের সাথে সেও খেলা করলো। হাসতে হাসতে নিজের অজান্তেই মনটা হালকা হয়ে গেল। সময় কখন কেটে গেল টেরও পেল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। চারপাশে আলো আধারের খেলা। তখন ফোনটা হাতে নিয়ে অন করতে দেখলো অসংখ্য মিসড কল। আগেই ফোনটা অফ করে রেখেছিল সে। এতগুলো মিসড কল দেখে সাজের বুক ধক করে উঠল। তাড়াতাড়ি আগে ফোন দিল বাড়িতে। ওপাশ থেকে সফি তীক্ষ্ণ উৎকণ্ঠিত গলা এলো,
কোথায় আছিস এলিসা? স্বামীর তোকে ভার্সিটিতে পাইনি, কোথায় গেলি? সাজ হকচকিয়ে গেল। মিথ্যা বলার মতো অবস্থা নেই। হালকা গলায় উত্তর দিল, আমি আসছি মা। তাড়াতাড়ি আয়, স্বামীর এখন পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন কেন? তোকে খুঁজতে গিয়ে তখন একটা ছেলের সাথে ঝগড়া লেগে গেছে, সাথে আবার মিরাবের ফিয়ন্সে জাইয়ান আর তার বন্ধুরাও আছে। সাজ কেঁপে উঠল। কি এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে? তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না, আসছি আমি। ফোন কেটে সাজ অস্থির হয়ে পড়ল। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সামির ভাইয়া পুলিশ স্টেশনে কেন? ভার্সিটিতে কি এমন ঘটলো যে কারণে সেখানে যেতে হলো? আর জায়রান ভাইয়াও কেন সেখানে? অজানা শঙ্কায় বুক ধকধক করতে লাগলো সাজের। সে আবারও হাঁটার গতি আবারও বাড়িয়ে দিল। সামির যেভাবে বর্ণনা দিয়েছিল, সাজের মনে হলো ওটা নিশ্চিত এরিক। এরিক নাম শুনলেই বিরক্তি আসে সাজের। ভীষণ বাজে স্বভাবের, অহেতুক সবাইকে উত্তপ্ত করা ও নেশা। কোথায় কার কি দুর্বল জায়গা সেটা ধরতে পারলেই কটাক্ষ করে বসবে। সাজ জানে এরিক মোটেই ভালো কিছু করবে না। আর সব সমস্যা শুরু হলো তখনই। সামির যখন সাজকে পাচ্ছিল না, তখন সে এরিককে বলেছিল। সাজের নাম শুনে এরিক বাজে কথা শুরু করে দেয়। তার এই অশ্লীল ইঙ্গিত আর খোঁচা মারায় সামিরের রাগ সামলাতে না পেরে আচমকায় ঘুষি মেরে বসে এরিকের মুখে। আর সঙ্গে সঙ্গে এরিক তার সঙ্গীদের ডাকলো। পরিস্থিতি তখন ঘোলাটে। তখন মিটিং শেষে জায়রানরা বের হয়েছিল। তাদের সামনে ব্যাপারটা আরো খারাপ রূপ নিল। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। এরপর সবাই থানায় যেতে বাধ্য হলো। ড্রয়িং রুমে চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউই জোরে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মুখের ভাঁজে বোঝা যাচ্ছে কিছু একটা অশান্তি জমে আছে। সামিরের বাবা সেলিম সাহেব সোফার এক কোণে গম্ভীর মুখে বসে আছেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর হতাশা। মুখ শক্ত হয়ে আছে, গলার শিরা ফুলে উঠেছে। পাশে বসা হেলেনা, সামিরের মা উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছেন। সাজের মা সফিও একপাশে চেয়ারে সোজা হয়ে বসে আছেন। তার মুখেও এক ধরনের অস্বস্তি আর চিন্তার ছাপ। 2 তলার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সাজ। ওর বুকের ভেতর কেমন ধকধক করছে। নিচের আলো আধারে ঘরে বসে থাকা মানুষগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না। সবকিছুই তো ওর জন্য হয়েছে। সেলিম সাহেব কর্কশ কণ্ঠে কথা শুরু করলেন। তুই ওই ছেলেটার সাথে লাগতে গেলি কেন সামির? নিজে গিয়ে তো পুলিশ স্টেশনে নাম লিখিয়েছিস, তার উপরে আবার জাইরান তোর জন্য জামালাই পড়ল। লোকজন এখন আমাকে কি বলবে? আমার মান সম্মান আর থাকলো না। সামির চেয়ারের ধারে বসেছিল, কিন্তু বাবার কথা শুনে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তি আর অস্বস্তি মিলে মিশে আছে। আমি কি বলেছিলাম ওদের এখানে আসতে বাবা? আর ওই বাজে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? ওরা সীমা ছাড়িয়েছে, আমি সহ্য করিনি। কথাগুলো বের হতে সাজের বুক কেঁপে উঠল। ও জানে সামির যেটা বলছে সেটা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু ঘটনা এমনভাবে বাঁক নিয়েছে যে এখন দোষ সব সামিরের ঘাড়ে এসে পড়ছে। হেলেনা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন ছেলের আগেই কিন্তু এই রাগ একদিন তাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। সামির বাবা, তুই বুঝতে পারছিস না, এই শহরে আমাদের একটা নাম আছে। তুই যদি এমন বারবার জামালায় জড়িয়ে পড়িস তাহলে মানুষ আমাদের কি চোখে দেখবে? একের পর এক ঝামেলা, লোকজন তো হাসাহাসি করবে। সামির তখন আর শোনার মতো অবস্থায় নেই। তার ভেতরে আগুন জ্বলছে। সবাই শুধু আমার দোষ দেখছো বলে সে রাগে চেয়ারে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবারও নিস্তব্ধতা নেমে এলো। সেলিম সাহেব বিরক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে তারপর গম্ভীর স্বরে বললেন, ছেলেকে বোঝাও হেলানা, আজ যেন এইসব না দেখি। আমার সূর্য শক্তি পুড়িয়ে আসছে। ওপরে দাঁড়িয়ে সব শুনলো সাজ। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। সামিরকে ও চেনে, রাগী জেদি, কিন্তু মনের ভেতরটা নরম। ভাইয়ের মতো ওকে সবসময় আগলে রাখে। সাজ ধীরে ধীরে নিজের রুমে চলে এলো। রুমটা আধো অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। সে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে এসছে, তবুও ঘুম নেই। বুকের ভেতর নানা রকম চিন্তার ঢেউ খেলছে। তার আঙ্গুল অন্য মনস্কভাবে গলার কাছে থাকা চেনটা স্পর্শ করলো। ধীরে ধীরে ফিসফিস করে বলল সাজ, আপনার আর আমার দেখা হোক, এই অপেক্ষার প্রহর শেষ হোক।
কখনো কখনো সাজের মনে হয় সে যেন এখানে পুরোপুরি নিজের নয়। মনের মধ্যে অজান্তেই ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি, সেই জায়গাটা যে এখনো তার ভেতরে বেঁচে আছে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, পপিদের খুব মনে পড়ে তার। তখন সাজ ছোট ছিল, কিছু না বুঝলেও একটা টান তাকে টেনে রাখতো সেই জায়গার সাথে। আর যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, প্রশ্ন করতে শিখলো, তখনই মায়ের কাছে জিজ্ঞেস করত। মায়ের চোখের ভেতর তখন কিছু অদ্ভুত ঝড় বইতে দেখেছিল সে, কিন্তু ওর স্বাস্থ্য থেমে যায়নি। বারবার বলেছে, চলো না মা, আমরা যাই বিডিতে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের কাছে যেতে মন চায়। তখনই সফি হঠাৎ রেগে যেতেন। ফুপিদের নাম শুনলে মায়ের চোখ লাল হয়ে উঠত, ঠোঁট শক্ত হয়ে যেত। কেন এমন হয় তা কখনো বুঝতে পারেনি সাজ। বহুবার প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু কঠিন দৃষ্টি আর নীরবতা। সাজ একবার শুধু প্রশ্ন করেনি, অনেকবার চেষ্টা করেছে বিডিতে ফেরার। লুকিয়ে লুকিয়ে সে প্ল্যান করেছিল কোনোভাবেই টিকিট কিনবে, চলে যাবে, কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় বাধা পাসপোর্ট। ওর পাসপোর্ট সবসময় মায়ের কাছে তালাবদ্ধ, সে কারণেই আজ যাওয়া হয়নি। তবে একদিন সে অবশ্যই যাবে, নিজেকে যে কথা দিয়েছে। ভাবতে ভাবতে সাজের চোখ ভিজে এলো। ঠান্ডা বাতাস গাল বেয়ে নেমে যাওয়া অশ্রু শুকিয়ে দিলেও বুকের ভেতরের ব্যথাটা শুকালো না। রাত নামছে, কানাডার বসন্তের ঠান্ডা হাওয়া, রাস্তাগুলো কুয়াশার মতো ধোয়াটে। রোড লাইটের আলোয় ফুটপাতে নরম সবুজ পাতা ছায়া তুলছে। হালকা বাতাসে ম্যাপল পাতাগুলো ঝরে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে আছে নির্বাণ, কানে হেডফোন, গলায় গলা ফাটানো সুর। সে গানকে একেবারে নিজের মতো করে বাজিয়ে তুলেছে, যেন চারপাশটা তার কনসার্ট। মাঝে মাঝে তাল মিলিয়ে আঙ্গুল দিয়ে তালে তালে বাজাচ্ছে নিজের শরীরে। তবুও তার ভেতর উদ্দাম খুশি। পাশে দাঁড়িয়ে আরশান বাইকের সিটের উপর বসে ফোনে গেম খেলছে। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। গেমে বারবার হাঁটতে হাঁটতে ধৈর্য শেষ হয়ে আসছে। নির্বাণের বেসুরো গলা তার মেজাজ আরো খারাপ করে তুলছে। চোখ কুচকে তাকিয়ে বলে উঠল, তোর মুখটা চুপ রাখবি, মাথা ধরছে আমার। নির্বাণ হেডফোন নামিয়ে চোরা হাসি দিয়ে তাকালো আরশানের দিকে। শালা, তোর সব কিছুতেই তো বিরক্তি। গান গাইলেও বিরক্তি, খেললে বিরক্তি, শ্বাস নিলেও বিরক্তি। তখন পাশের বড় ফুলের দোকানের কাছের দরজা ঠেলে বের হয়ে এলো জায়রান। তার হাতে একগুচ্ছ ফুল। মীরাবের সাথে দেখা করতে যাবে একটু পরেই। নির্বাণ দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে হেসে বলে উঠল, তুই তো ছক্কা মেরে দিলি জায়রান, আমাদের কি তোর চোখে পড়ে না? কয়দিন পর তো বিয়েই করে ফেলবি। জায়রান থেমে একবার ওদের দিকে তাকালো, ঠোঁটে হাসি। আমি কি তোদের বেঁধে রেখেছি নাকি? পছন্দ হলে করে নে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে হালকা আক্ষেপ মেশানো সুর। আজ পর্যন্ত কাউকে পেলাম না রে, কেউ যদি একটু চোখে পড়তো। ওর কথায় আরশান জায়রান হেসে দেয়। হাসিটা নির্বাণের বুকের ভেতর আরো খোঁচা দেয়। আরশান বাইক স্টার্ট দিতে দিতে বলে, তুই এখন যা ভাই, আমার গিয়ে কোনো লাভ নেই, কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। নির্বাণ ঠোঁট কামড়ে হেসে বলে, হ্যাঁ, তোর রোমান্স দেখে আমার বুক আরো জ্বলবে। তুই যা, শান, চল আমরা বের হয়ে যাই। জায়রান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। নির্বাণ আরশানের বাইকের পেছনে উঠে বসলো। রাতের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। বাইক এগোতে রাস্তার আলো একে একে পেছনে মিলিয়ে যাচ্ছিল। নির্বাণ আবার হেডফোনটা কানে গুঁজল। আরশান হ্যান্ডেল ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, হাত সরা নির্ভন, ঠিকমতো বুঝতে পারিস না নাকি? পড়ে গেলে দুজনকে হাসপাতালে যেতে হবে। কিন্তু নির্বাণ যেন ওর কথা শুনছেই না। চিৎকার করে গান চালিয়ে যাচ্ছে, শরীর দুলিয়ে দুলিয়ে গাইছে। বাইক খানিকটা দুলে উঠতেই আরশান চেঁচিয়ে বলল, শালা, তুই নিজে মরবি, সাথে আমাকেও মারবি। গান গাইতে হলে অন্তত সোজা হয়ে বস। কানাডার আকাশটা নীলচে অন্ধকারে ঢাকা। চারপাশে কোমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে। মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরে ম্যাপল গাছের পাতাগুলো নড়ছে। সাজ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ঠান্ডা হাওয়ায় চুলগুলো উড়ছে। হঠাৎ সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামলো। সাজ হাসল। এসে গেছি। ভেতর থেকে শুয়ে থাকা মীরাব শুনল। সে আধো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই জানলি কি করে? সাজ দুষ্টুমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। মীরাব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জায়রানের মেসেজ। মেসেজ খুলতে চোখের কোণে হাসি খেলে গেল।
খুব সাধারণ একটা লাইন, তবু হৃদয়কে নড়বড়ে করে দেওয়ার মতো। আমি নিচে এসে গেছি। মীরাবের বুক কেমন দুলে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল, তাড়াহুড়ো করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারা একবার দেখে নিল, তারপর ছুটে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়ে ছিল জায়রান, তার হাতে সাদা টিউলিপ ফুল। কানাডার বসন্তে টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছাতেই দেখা গেল জায়রান দাঁড়িয়ে আছে। মীরাব এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, ফুল? কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো। মীরাব ফুল হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনলো। সামিরের কুকুরটা ছোট্ট, চঞ্চল, সাদা বাদামি রঙের। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়। টম যেন সাজের কথা বুঝতে পারল। খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড়ে গেল। সাজ এবার নিজের নটির দিকে তাকালো। নটি ছোট্ট খাঁচায় বসে বাদাম চিবোচ্ছিল। সাজ হাসি মুখে ফিসফিস করে বলল, তুইও যা নুটি, আজ একটু মজা হবে। নুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুকিয়ে পড়ল একপাশে, ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জায়রানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। জায়রান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটা মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। মীরাব অপ্রস্তুত হয়ে গেল। না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় নটি হুট করে মীরাবের কাঁধের উপর লাফ দিল। মীরাব ভয়ে চিৎকার করে উঠল। আ নটি! সাজ লুকোনো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানে গেল। জায়রান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই, এলিশা এদিকে আসো। সাজ দূরে ছায়া থেকে বেরিয়ে এলো, হাতে নটিকে ধরে আছে। মুখে তার আগের মতোই দুষ্টু হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকে ট্রিটের কথা ভুলবো না। ভাইয়া, আপনার পকেট কিন্তু হালকা হবেই হবে। জায়রান হাসল। আমার পকেট খালি করা এত সহজ না। কালকেই বুঝবেন। তুমি একেবারে ছোট্ট জ্বর। ঠিক ধরেছেন। মীরা বিরক্তি ভরা স্বরে বলল, আর একটু যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা, নিজের বডি আমায় সাপোর্ট করলো না। জায়রান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকে ট্রিট আমি সামলে নেব। হ্যাঁ, আপনাকেই তো সামলে দিতে হবে। সাজের কথায় দুজনেই হাসলো। সাজ আজ সাদা ড্রেসটা পরেছে, হালকা নরম কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতের কিনারায় ছোট ছোট মুক্তোর মতো বোতাম ঝুলে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই। এক পাশে ওড়না হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল। মুখে অতিরিক্ত সাজসজ্জা নেই। মেহুলো সাজগোজ সেরে বের হলো। তার গায়ের ওপর গোলাপি ড্রেস পরেছে। ফ্লোরাল কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। মীরাবও প্রস্তুত, গোল্ডেন কালারের ড্রেস পরেছে। গোল্ডেন ড্রেসের সাথে সিল্কের ওড়না। তিনজনেই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরে আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়রান আর নির্বাণ, আরশান। সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনের রাস্তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনের গাড়ির হুটের ওপর বসে আছে ছেলেটা। ফর্সা মুখ, কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্স শার্ট, সামনে দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসভাবে ঝুলছে একটা কালো সানগ্লাস। তার হাতের আঙ্গুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশের কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে কপালে পড়ছে, আর সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে হাত দিয়ে সেগুলোই সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল। মুখটা খুব চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়ে তার মনে পড়ল বাসের সেই বিরক্তিকর ছেলেটা। তার ভ্রু কুঁচকে উঠল সাথে সাথে। আবারও এলো। মনে মনে বিরক্তি উগরে দিল সাজ। দুনিয়ায় এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকে জায়রানের বন্ধু হতে হলো? সেদিন বাসে ওর আচরণে যে বিরক্তি জমেছিল, আজ আবার নতুন করে সেটা মাথা চাড়া দিয়ে উঠল। এখন তো ওদের বারবার দেখা হবে। নির্বাণ গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকেল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমেই চোখ আটকালো সামনের গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটার চলাফেরায় মিষ্টি চঞ্চলতা,
নির্বাণ হালকা হাসলো, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলো। নিজের অজান্তে ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকাল গয়া। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই বলল, তা কাকে দেখে মনে ঘন্টা বেজে উঠলো? নির্বাণ চোখ না সরিয়ে মাথার সামনের দিকে ইশারা করলো। তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, তবে তার দৃষ্টি গিয়ে পড়ল সাদা ড্রেস পরা মেয়েটার উপর। কিন্তু মেয়েটার মুখটা দেখে আরশানের চোখ কুঁচকে গেল। এটা তো সেই বাসের মেয়েটা, কিছুদিন আগের বিরক্তিকর ঘটনার স্মৃতি ভেসে উঠল। আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার, দুনিয়া তো ছোট না। ওরা আসতেই জায়রান নির্বাণ আর আরশানের দিকে তাকিয়ে বলল, আমার শালিদের সাবধানে নিয়ে যাবি। নির্বাণ সঙ্গে সঙ্গেই ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটে উত্তর দিল। চিন্তা করিস না, সুন্দর মতো ড্রেনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভ্রু উঁচু করল। আপনাদেরও চিন্তা নেই, একটা হাড্ডিও আস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে গেল। নির্বাণ মজা করে বুকে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, শালিদের থেকে বাঁচাতে আমাদের নাকি সিকিউরিটি দরকার। সাজ মুখ গম্ভীর করে রেখেছে, ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই, দুজনেরই বিরক্তিতে মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা কেউ কাউকে দেখাতে চায় না। জায়রান আর মিরাব আলাদা এক গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট হতে সাজ, মেহুল, নির্বাণ আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্বাণ আর আরশান সামনে বসলো, পেছনের সিটে সাজ আর মেহুল। গাড়ি কানাডা রাস্তায় ছুটছে, চারপাশে ছিমছাম সবুজ ঘাসে মোড়া লন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ। হালকা বাতাস জানলা দিয়ে ভেতরে আসছিল। পেছন থেকে মেহুল বলল, ভাইয়া সামনে একটি স্কুল আছে, একটু থামাবেন? আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপলো। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনের মাঠে কিছু বাচ্চা ছোটাছুটি করছে, কেউ বল খেলছে, কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামলো, গেটের ভেতর ঢুকে গেল। একটু পর নির্বাণ সিটে হেলান দিয়ে বলল, আমি আসছি। আরশান ভ্রু কুঁচকালো। তুই আবার কোথায় যাবি? আমার 1 নম্বর পেয়েছে। কথা শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্বাণের কথাটা শুনে হঠাৎ মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো সামনের আয়নার দিকে। কাচের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি, আর ঠিক সেই সময়ে সাজও তাকিয়েছিল ওদিকে। কিন্তু সেই নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণেই দুজনে অস্বস্তি লুকোতে চোখ সরিয়ে নিল। আরশান সামনে রাস্তার দিকে তাকায়, আর সাজ জানালার বাইরে তাকিয়ে বলল যেন কিছুই হয়নি। এর মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণে যে অস্বস্তির ভেতরে ছিল সেটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল গাড়ির ভেতরে ওর আরশানের সঙ্গে সে অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল। মেহুল ফিরে আসাতে সেটা কেটে গেল। কিছুক্ষণ পর নির্বাণও গাড়িতে এসে বসলো। গাড়ি আবারও চলতে শুরু করলো। ক্লাসের ঘন্টা বাজতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো। করিডর ভরে উঠল হইচই আর কথাবার্তায়। সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। করিডরের একপাশে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার মাথায় এখনো ব্যান্ডেজে বাঁধা। কদিন আগে সেই মার খাওয়ার দাগ স্পষ্ট বোঝা যায়, কিন্তু সাজের অবাক লাগে এই লোকটার মধ্যে বিন্দু মাত্র অনুতাপ নেই, বরং চোখ দুটো আরো ভয়ঙ্কর, আরো তীক্ষ্ণ হয়ে আছে। এরিক এক দৃষ্টি তাকিয়ে আছে সাজের দিকে। সাজ একটু গা শিরশির করে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। এই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে, মনে মনে ভাবলো সাজ। তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে প্রকাশ করলো না। তারা দুজন করিডোরে ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছে। তখন হঠাৎই পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই মেহুল হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। পেছনে দাঁড়িয়ে এরিক, মুখে ঘৃণ্য হাসি। সাজের রাগ উঠল, ঠোঁট কামড়ে থমকে না থেকে সে সরাসরি বলে ফেলল, শালার কাউয়া, তুই দেখে চলতে পারিস না? বাংলা ভাষা এরিক বোঝে না, তবে তার চোখ মুখ দেখে বোঝা গেল যে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয়। কপাল কুঁচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখে নেব, এমন শিক্ষা দেব তুই নড়তেও পারবি না। সাজের মেরুদণ্ডে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখে অদ্ভুত এক ঝিলিক, হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে।
করিডোরে হইচইয়ের মাঝেও মুহূর্তটায় সাজ আর এরিকের মধ্যে অস্বস্তিকর টানটান অবস্থা তৈরি হলো। মেহুল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করলো, তার কাঁধে হাত রেখে বলল, এলি চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এই পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি, উল্টো আরো উগ্র হয়ে গেছে। সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো। স্কুলের গেটের বাইরে হালকা ভিড়। ছুটির ঘন্টা বাজতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে। কারো হাতে বইয়ের ব্যাগ, কারো হাতে টিফিন বক্স, আবার কেউ মা বাবার হাত ধরে খিলখিল করে হাসছে। গেটের পাশে দাঁড়িয়ে আছে নির্ভান আর আরশান। সেদিন মেহুল যে স্কুলে গিয়েছিল, সে আজ ইচ্ছে করে আরশানকে নিয়ে এসেছিল এখানে মেহুল তার ছোট ভাইয়ের সাথে দেখা করেছিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে। গোলগাল মুখ, চোখে দুষ্ট ঝিলিক, ব্যাগ কাঁধে ঝুলছে, সাথে সাথে চেনা লাগলো। ওই যে, এ তো মেহুলের ছোট ভাই। নির্ভান দ্রুত এগিয়ে গেল ছেলেটার দিকে, গিয়ে হেসে বলল, হাই শালাবাবু। ছেলেটা হাঁটা থামিয়ে তাকালো নির্ভানের দিকে, চোখে মুখে বিরক্তির ছাপ। নির্ভানের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কিছু উত্তর দিবে, কিন্তু প্রত্যাশার উল্টো হলো। ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট কুঁচকে বলল, রাবিশ। কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না, এত ছোট একটা ছেলে তাকে রাবিশ বলছে। কি বললি? নির্ভানের ভ্রু কুঁচকে গেল, চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ছেলেটা একটুও ভয় পেল না, নির্বিকার মুখে ব্যাগটা সামলে আবারও হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। ওদের দেখে আরশান হাসলো। তো কি মনে হয় পছন্দ হয়নি? একটু পর ছেলেটা নির্ভানের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎই হাত উঁচিয়ে মিডল ফিঙ্গার দেখালো। কোনো কথা না বলে দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। নির্ভান একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ চিৎকার করে উঠল, দেখেছিস এই বিচ্ছু কত বাজি, দুষ্টুমিতে পুরো গডফাদার। চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, পরে জেনে নিবি। নির্ভান গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, পরে জেনে নিবি ঠিকই, তবে এখন মনে হচ্ছে মেহুলের ভাই মানে একেবারে ছোটখাটো ভিলেন হবে। ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছে, ভিড়ে গাদাগাদি অবস্থা। চারপাশে শপিং ব্যাগ হাতে লোকজনের কোলাহল। কাছের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ঘন্টার শব্দ বাজছে, মাঝে মাঝে হালকা দোলনি দিচ্ছে ট্রামটা। সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান, সাজ, নির্ভান আর মেহুল, প্রত্যেকের হাতে শপিং ব্যাগ। ওরা সবাই শহরের মলে ঢু মেরে ফিরছে। জায়রান আর মিরাবকে ইচ্ছে করে অন্য বগিতে পাঠানো হয়েছিল, যাতে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে। কিন্তু এদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তিতে নেই। জায়গা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর উপায় নেই। তার লম্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছা সত্ত্বেও ঠেকে যাচ্ছে। সাজ প্রথমে কিছু বলল না, চোখ তুলে দেখলো লোকটা একদম ওর গা ঘেঁষে বসে আছে। মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে। শেষমেশ ওর ধৈর্য ভাঙল। আপনার কি শরম করছে না? এভাবে লেগে বসেছেন কেন? দূরে যান। আরশান ভ্রু কুঁচকালো, ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তুমি ভাবছো আমি খুব মজা পাচ্ছি নাকি? আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে চিপকে বসা। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাজ এক ঝলক তাকিয়ে আবারও দ্রুত মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। ওর বুক ধড়ফড় করছে। চারপাশে লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ট্রামটা ধাক্কা খেয়ে থামলো, ঘন্টা বাজলো, সবাই নামতে শুরু করলো। মেহুল উঠে দাঁড়ালো, শপিং ব্যাগ কাঁধে তুলে নিল। পেছনে সাজও ধীরে ধীরে উঠলো নামার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে বিপত্তি ঘটলো। সাজ উঠে দাঁড়াতে যাবে, এমন সময় ধস করে আবারও বসে গেল সিটে। কারণ আরশান অজান্তেই বসেছিল তার লম্বা ওড়নার উপর। চারপাশের কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো। সাজের মুখ মুহূর্তেই লাল হয়ে গেল। মনে হলো মাটি পুড়ে যদি ভেতরে চলে যেতে পারতো। সে অসহায়ের মতো নিজের ওড়না টানতে লাগলো। আরশান বুঝতে পেরে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। অস্বস্তিও তার চোখে মুখে স্পষ্ট। কিছু বলবে কিনা বুঝতে পারছিল না। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। সে কোনো কথা না বলেই নেমে গেল ট্রাম থেকে। নির্ভানও তার পিছু পিছু গেল। এদিকে মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে কুটি কুটি। আর একটু হলেই তুই উনার কোলে বসে পড়তি। মেহুল। মীরা বা জায়রানের বিয়ে সম্পূর্ণ হয়েছে। চারদিকে আলোয় সাজানো। ফুলের মালার গন্ধে পরিবেশ আরো মোহময় হয়ে উঠেছে। সবাই বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। বিদায় জানাতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চারপাশে ভিড় করছে। একটু দূরে দাঁড়িয়ে আছে আরশান আর নির্ভান।
দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে। ওদের পাশে সাজার মেহুল, সবার চোখে আনন্দ আর আবেগের ছাপ। নির্ভান তখন নরম গলায় বলল, তোমাদের আজকে অনেক প্রিটি লাগছে। আরশান মুখ ঘুরিয়ে নিচু গলায় বিড়বিড় করে বলল, চুন্নি লাগছে। কথাটা এত আস্তে বলল যে মনে হলো শুধু বাতাসই শুনল। কিন্তু দুর্ভাগ্য, ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা সাজ শুনে ফেলল। চোখের কোণে দুষ্টু ঝিলিক খেলে গেল। তার মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। মনে মনে ঠিক করে নিল পরে মজা বুঝিয়ে দিবে। এদিকে জায়রান আর মিরাব গাড়িতে উঠেছে। বিদায়ের সময়ের আবেগঘন মুহূর্ত চলছে। এই সুযোগেই সাজ নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করল। তার হাই হিলের ধারালো অংশটা দিয়ে আরশানের পায়ের ওপর বেশ জোরেই চাপ দিল। ব্যথায় মুখ কুঁচকে গেল আরশানের। সে তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে ডগিয়ে চোখ বড় করে সাজের দিকে তাকালো। দেখে চলতে পারো না নাকি? কিন্তু সাজ একটুও বিচলিত হলো না। ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি ইচ্ছে করে দিয়েছি। আরশান মুহূর্তের জন্য থমকে গেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, ইচ্ছে করে? সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ভেবে দেখুন তো, আপনি কি দোষ করেছেন? আরশান ভ্রুকুচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করলো। তেমন কিছু তো মনে পড়ছে না। আমি তো এমন কিছু করিনি। মুখে সেটা প্রকাশ করতেই সাজ মুচকি হেসে ধীরে ধীরে পেছন ফিরল। আসলে নিজের দোষ কেউ দেখে না। কথাটা ছুড়ে দিয়ে সাজ ভিড়ের মধ্যে দিয়ে চলে গেল। এখন মনটা হালকা হলো। এদিকে আরশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনো সে কিছুই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেললো সে। চারপাশে মানুষের ভিড়, শব্দ কোলাহলে জায়গাটা ভরে আছে। মেহুল ছোট ছোট পা ফেলে এদিক ওদিক ছোটাছুটি করছে। চোখে এক রাশ দুশ্চিন্তা, গলায় উৎকণ্ঠার চাপা সুর। নিকো, নিকো কোথায় গেল? মেহুলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ও ছোট ভাইটা কোথায় উধাও হয়ে গেছে। মানুষের ভিড়ের মধ্যে ছোট্ট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। অন্যদিকে নির্ভান ও মেহুলকে খুঁজছে। নির্ভান ঠিক সামনে তাকিয়ে হাঁটছিল, তাই খেয়াল করেনি পায়ের কাছেই নিচে মাটিতে কেউ বসে আছে। ছোট্ট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে জুতোর ফিতে বেঁধে চলেছে। ওর ছোট্ট হাতের আঙ্গুলগুলো বারবার ফিতাটা সোজা করছে, আবার গেট দিতে গিয়ে গুলিয়ে ফেলছে। তখনই নির্ভানের পা সামান্য ছুঁয়ে গেল নিকোর গায়ে। নিকো কেঁপে উঠে মাথা উঁচু করে বলল, রাবিশ, দেখে চলতে পারিস না নাকি? নির্ভান চমকে নিচে তাকালো। খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টিতে দেখল। আরে এ তো মেহুলের ছোট ভাই। শালাবাবু দেখছি এখানে বসে আছে, তাহলে বোন কোথায়? নিকো কোনো ভ্রুক্ষেপ না করে তেজ দেখিয়ে উত্তর দিল, আমার বোনকে দিয়ে কি করবি? নির্ভান স্তব্ধ হয়ে গেল। এমন দাপুটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে। কপালটা কুঁচকে উঠল। শালা, এইটুকু ছেলে, তেজটা কম কিছু না। ঠিক তখনই দূর থেকে শোনা গেল এক চেনা ডাক, নিকো। মেহুল দৌড়ে আসছে, শ্বাস হাঁপিয়ে উঠেছে। ভাইকে সামনে দেখে বুক ভরে উঠল। নিকো সুযোগ বুঝে মাটিতে বসে হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল। চোখ মুছে নাক সেটকাচ্ছে, যেন ভীষণ কষ্ট পেয়েছে। মেহুল কাছে এসে হুড়মুড় করে ভাইকে জড়িয়ে ধরল। কি হয়েছে? কান্না করছিস কেন? নিকো তখন হাওমাও করে কেঁদে উঠল। আপু, এই লোকটা আমাকে মেরেছে। মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্ভানের দিকে। আপনি এতটুকু ছেলের উপর হাত তুলেছেন? নির্ভান এক পা এগিয়ে এসে, মেহুল, বিশ্বাস করো, আমি ওকে ছুঁইনি। মারার প্রশ্নই ওঠে না। মেহুল কিছু না বলে নির্ভানের চোখে চোখ রেখে শক্ত স্বরে বলল, চল। নিকো কান্নার ভান করতে করতে বোনের হাত ধরে এগোলো, কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎ মাথা ঘুরিয়ে নির্ভানের দিকে তাকালো। ছোট্ট মুখে কুটিল হাসি ফুটে উঠল। নির্ভান তখনও হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চারপাশে হালকা বাতাসে দুলছে গাছের পাতা। সিসাইড হাউস সমুদ্রের ধারে, পুরো বাড়িটা কাঠের। তার পেছনে বিদীর্ণ সোনালী বালির বেজ। লিভিং রুমে কোণের স্ট্যান্ডে রাখা আছে কালো কাঠের গিটার। পাশে আছে একটি গেমিং সেটআপ রুম আর কনসোল। উপরে রয়েছে 3টা বেডরুম। বিশাল জানালা থেকে সরাসরি দেখা যায় সমুদ্রের নীল জল আর অস্তগামী সূর্যের রঙিন ছটা। সবে বাইরে সূর্য নামতে শুরু করেছে। আজকে ওরা তাদের আড্ডা স্থানে এসেছে। এয়ার কন্ডিশনের গুনগুন শব্দ। কিছুক্ষণ নীরবতা কাটতে হঠাৎ গিটারের মিষ্টি সুর ভেসে উঠল। সেই সাথে নির্ভান পিয়ানোর সাদা কালো চাবিতে আঙ্গুল বুলিয়ে দিল। আরশান গিটার হাতে নিয়ে আঙ্গুল চালাতে শুরু করেছে। আরশান ঠোঁটে ছন্দ মিলিয়ে গান ধরল, তাকে খোঁজে বৃষ্টি চোখে, রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয়োজন রয়োজন, কেন অজানা। গান শেষ হওয়ার সাথে সাথে কিচেনের দরজা ঠেলে বেরিয়ে এলো জায়রান। তার হাতে একটা ট্রে, সাজানো স্ন্যাক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই আর কয়েকটা স্যান্ডউইচ। চোখে একরাশ দ্বিধা নিয়ে তখন আরশান বলে উঠল, এলিশাকে দেখলে মনে হয় আমি ওকে মনে হয় চিনি, অথচ ওর সাথে এর আগে কোনোদিন পরিচয় হয়নি। কথাটা শুনে নির্বাণ হেসে উঠল। ভাই তুই প্রেমে পড়েছিস? আরশানের ভ্রু কুঁচকে গেল, গলায় দৃঢ়তা এনে সে বলল, অসম্ভব। নির্বাণ হেসে বলল, কেন অসম্ভব? প্রেমের তো কোনো নিয়ম কানুন নেই, হুট করে হতেই পারে। আরশান গভীর নিঃশ্বাস ফেলল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল। তোরা সব জানিস আমার ব্যাপারে, আমার জীবনের কথা। এইবার নীরবতা ভাঙল জায়রান, গম্ভীর কণ্ঠে বলল, দেখ শান, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, তাই বলে কি আমরা বসে থাকবো, থেমে থাকবো? তোর একটা জীবন আছে, এভাবে ভেতরে ভেতরে পুড়ে মরলে হবে না। আমরা কোনো কিছু ধরে রেখে বসে থাকলে তো চলবে না। তোরও একটা জীবন আছে, সামনে তোকে এগোতেই হবে। আরশান চোখ নামিয়ে বলল, আমি যে দায়িত্ব নিয়েছি সেটা কিভাবে ভুলে যাব? সে দায়িত্ব আমি এভাবে ফেলে দিতে পারি না। জায়রান এবার একটু দৃঢ় স্বরে বলল, দায়িত্ব? কার জন্য দায়িত্ব শান? দায়িত্বের কথা বলছিস? যার কোনো খোঁজ নেই, সে কোথায় আছে, কী করছে, এসব কি তুই জানিস? 10 বছর হয়ে গেল শান, 10টা বছর ওকে খুঁজতে তুই কোনো চেষ্টা বাদ রাখিসনি। খবর বের করার জন্য কত কিছু করলি, কিন্তু কোনো ফল হলো? তাহলে কার জন্য এই দায়িত্ব? জায়রান একটু থেমে আবার বলল, কত বছর অপেক্ষা করবি? 10 বছর কি কম সময়? এভাবে কবে পর্যন্ত তুই নিজের জীবনকে অন্ধকারে ফেলে রাখবি? নিজের ভবিষ্যতের কথা ভেবেছিস একবারও? জীবন কি কেবল অপেক্ষা করার নাম? ওর জন্য তুই যতটুকু করতে পারিস সবই করেছিস। আর কতটা? এখনো সময় এসেছে, নিজের জন্য কিছু ভাব। আরশান প্রতি উত্তর করল না। ভেতরে হাজারটা শব্দ আটকে ছিল, কিন্তু একটাও বাইরে এলো না। উঠে দাঁড়ালো সে, কাঠের আর কাচের তৈরি দরজাটা ঠেলে বাইরে এলো। বাইরে বের হতেই চোখে পড়ল সেই সরু কাঠের রাস্তা, যেটা সোজা গিয়ে মিশেছে সমুদ্র তটে। সেখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে ঢেউয়ের আনাগোনা। আকাশটা ছিল আধো অন্ধকার, গোধূলি ছোঁয়া ছড়িয়ে আছে দিগন্তে। বাতাস সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে, নোনা গন্ধে ভরে উঠেছে চারপাশ। আরশান দাঁড়িয়ে সেই বাতাসে চোখ বন্ধ করলো এক মুহূর্ত। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস ছিঁড়ে বেরিয়ে এলো। দীর্ঘশ্বাসটা এত ভারী ছিল, মনে হচ্ছিল তার সঙ্গে বুকের সব ভাঙাচোরা আশা অভিমান বেরিয়ে গেল। কিন্তু মন শান্ত হলো না। চোখ খুলে তাকালো আকাশের দিকে। কোথায় আছে তার ছোট্ট সাজ? কেন সে আসছে না? কেন এত দূরে সরে গেছে? কেন? আরশানের ঠোঁট কাঁপলো আস্তে আস্তে, ফিসফিস করে বেরিয়ে এলো কিছু শব্দ। যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, হয়তো তাকে নিয়ে নিয়তি খেলে সবচেয়ে নির্মম খেলা। চোখ দুটো যেন শূন্যে ঝুলে আছে। মনে হচ্ছে বুকের ভেতর অদৃশ্য একটা শিকল বাঁধা, যা তাকে প্রতি মুহূর্তে টেনে ধরে রাখছে। সেই হাসির দিনগুলো ধূসর কুয়াশায় মিলিয়ে গেছে। একদিন হঠাৎ সবকিছু থেমে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল। সমুদ্রের ঢেউ ততক্ষণই তীব্র হয়ে উঠেছে। আরশান দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। বাতাসটা চুল এলোমেলো করে দিচ্ছে। কানাডার শরৎকালের রাত, চারপাশে হালকা বাতাসে ঠান্ডা শিরশির স্পর্শ। গাছের পাতা ঝরে পড়ে রাস্তার উপর কার্পেটের মতো বিছিয়ে আছে সোনালি লাল কমলা। দূরে স্ট্রিট লাইটের হলুদ আলোয় সেই পাতাগুলো ঝিলমিল করছে। আকাশে চাঁদ অর্ধেক, তবে চারপাশের নিস্তব্ধতা একেবারে পূর্ণ। সেই রাতের নিস্তব্ধতার ভেতর একা বসে আছে নির্বাণ। গাড়ির ভেতর অস্থিরভাবে হাতের আঙ্গুলগুলো স্টিয়ারিংয়ে ঘষছে। চোখ বারবার গিয়ে থামছে সে বাড়িটার দিকে। মেহুলদের বাড়ি, 2 তলা বাড়ি, জানালা দিয়ে আলো ভেসে আসছে। মনে হচ্ছে ভেতরে হাসি, শব্দ, আড্ডা, মানুষের উষ্ণতা জমে আছে। অথচ নির্বাণ বাইরে হিমেল একাকিত্বে। এমন সময় দরজাটা খোলার শব্দ হলো। আলো পুড়ে বেরিয়ে এলো এক পরিচিত অবয়ব, মেহুল। কালো শাল জড়িয়ে বাইরে বের হলো। চুলগুলো খোলা, ঠান্ডা বাতাসে একটু এলোমেলো। গাড়ির ভেতরে বসে থাকা নির্বাণের নিঃশ্বাস আটকে গেল। মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে, কিন্তু পরের মুহূর্তে সাহস সঞ্চয় করে দরজা খুলল। হাতে সাদা লিলি তোড়া, যা মেহুলের জন্য। নির্বাণ গাড়ি থেকে নেমেই ডাক দিল, মেহুল।
মেহুল একটু থামলো, তবে চোখ ফিরিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। নির্বাণ এগিয়ে গেল কয়েক কদম। আরে শোনো তো আমার কথা। মেহুল ঘুরে দাঁড়ালো এবার, চোখে মুখে একরকম বিরক্তি, ঠোঁটের কোণে দৃঢ়তা জমে আছে। আপনি আমার পিছু করছেন? নির্বাণ ধীরে ধীরে ফুলটা মেহুলের হাতে ধরিয়ে দিল। দেখো, আমি কোনো বাহানা করতে পছন্দ করি না, তাই নির্বাণ এবার গভীর দৃষ্টিতে তাকালো মেহুলের চোখে। আই লাভ ইউ।